আসসালামু আলাইকুম। আহ আমরা আজকে ব্রেন টিউমার নিয়ে কিছু আলোচনা করব। ব্রেন টিউমার অনেক বড় একটা চ্যাপ্টার। ডেফিনিটলি এটা আসলে অনেক ভ্যাগ একটা টার্মিনোলজি ইন নিউরোসার্জারি। তারপরেও আমরা আন্ডারগ্রেডদের জন্য যত সহজ করে সিম্পল করে একটু প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের লেকচারের কনটেন্ট হিসাবে ইনিশিয়াল ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা আছে। হাউ টু ডিফাইন ব্রেন টিউমার, হাউ টু ক্লাসিফাই, what are the risk factors for brain tumors, how the brain tumor patient presents to us, and how we'll proceed for diagnosis, and how to treat the patient, and of course how to manage the patient. ইন্ট্রোডাকশন আমরা জানি যে একটু ব্রেনের অ্যানাটমি নিয়ে একটু চর্চা করলে ভালো, কারণ সবকিছুই আসলে অ্যানাটমি নির্ভর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা sagittal section of mid sagittal section of brain, সেখানে আমরা স্কাল্প দেখতে পাচ্ছি, স্কাল ফলোড বাই মেনিনজেস। আমরা জানি যে মেনিনজেস একটা হলো বাইরে থেকে ভিতরে যদি বলি ডুরামিটার, দেন অ্যারাকনয়েড মিটার, দেন পায়ামিটার। অ্যারাকনয়েড এবং পায়ামিটার বোথ টুগেদার কল্ড প্যাকাই মেনিনজেস। এবং পরে ব্রেনের মধ্যে আমরা যদি ইনসাইড দেখি, ভেন্ট্রিকলস আর দেয়ার, the lateral ventricle, this is third ventricle, and aqueduct, then fourth ventricle. So এবং ব্রেনকে যদি আমরা দুই ভাগে ভাগ করে থাকি নিউরোসার্জিক্যালি, একটা হলো সুপ্রাটেন্টোরিয়াল, মিনস টেন্টোরিয়াম সেরিবেলি, এটার উপরের দিকে যে ব্রেনটা থাকে এটা সুপ্রাটেন্টোরিয়াল পার্ট অফ দ্য ব্রেন, আর টেন্টের নিচে সেরিবেলাম এবং পার্ট অফ ব্রেন স্টিম থাকে, সেটা হলো ইনফ্রাটেন্টোরিয়াল পার্ট অফ দ্য ব্রেন। তো সেটা একটা সার্জিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা অনেক সময় এই জিনিসটা বলে থাকি, সুপ্রাটেন্টোরিয়াল লিশন না ইনফ্রাটেন্টোরিয়াল লিশন। আর এখানে আমরা ডিপ স্ট্রাকচার যদি দেখি যে এখানে থ্যালামাস, হাইপোথ্যালামাস দেখতে পাচ্ছি, পন্স, দিস ইজ মিড ব্রেন, পন্স, মেডুলা। আর এখানে কমিউশনাল ফাইবার্স, কর্পাস ক্যালোসাম দেখতে পাচ্ছি। So these are the gross anatomical overview of brain is sagittal section. আমরা ব্রেনের এটা অবশ্য আন্ডারগ্রেড লেভেল অ্যানাটমি তো অবশ্যই পড়ে থাকি, যে হাউ টু সেপারেট আওয়ার lobes in brain, frontal lobe, parietal lobe, temporal lobe, and occipital lobe. আমরা টিউমারের ক্লাসিফিকেশন অনেক সময় লোব অনুযায়ী বলি, যে ফ্রন্টাল লোব টিউমার, প্যারাইটাল লোব টিউমার, অর অক্সিপিটাল টিউমার। আমরা এমনিতে লোবগুলোর ভাগগুলো আমরা অবশ্যই জানি। জাস্ট টু রিমাইন্ড ওয়ান্স মোর, যে সেন্ট্রাল সালকাসের সামনে ফ্রন্টাল লোব, সেন্ট্রাল সালকাসের পিছনে প্যারাইটাল লোব। ডেফিনেটলি এখানে প্যারাইটো অক্সিপিটাল যে সালকাস থাকে আর প্রি অক্সিপিটাল নচ, এই দুটাকে যদি আমরা জয়েন করি একটা লাইন হয়। এই লাইনকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে একটা লাইন ফ্রম দ্য posterior sylvian point, that means most posterior point of the sylvian fissure, সেখান থেকে যদি একটা লাইন টানি পারপেন্ডিকুলারলি টু দিস লাইন, তাহলে ইন্টারসেক্ট করে, যে ইন্টারসেকশনের উপরে প্যারাইটাল লোব, নিচে টেম্পোরাল লোব। সো এইভাবে আমরা লোবগুলোকে আরবিটারিলি ভাগ করি। এবং ফাংশনাল এরিয়াস অফ দ্য ব্রেন, এটা আমরা অবশ্য ভালোই জানি, ব্রোকাস এরিয়া, ওয়েনিকাস এরিয়া, সেন্ট্রাল, প্রিসেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস, তারপরে সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, অক্সিপিটাল ভিজুয়াল এরিয়া। সো দিস আর দ্য ফাংশনাল এরিয়াস অফ ব্রেন। মিডিয়াল সারফেসের অ্যানাটমি গুলো আমরা দেখে নিব, এগুলো অ্যানাটমিক্যাল পার্সপেক্টিভ। ব্রেন টিউমার, যে কোনো টিউমারের ডেফিনেশন আমরা জানি যে
কিভাবে টিউমারকে ডিফাইন করা হয় সেটা ব্রেন টিউমারের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এখানে এখানে স্পেশাল ক্যারেক্টার হইল যে স্কালের মতো একটা হার্ড ক্যাভিটি, হার্ড একটা বোনস, এখানে এর মাঝখানেই সেই ক্যাভিটিটা থাকে। সেই ক্যাভিটিতে ব্রেন এবং আদার স্ট্রাকচারস আর দেয়ার। কিন্তু এখানে স্কালের কাভারিং এর কারণে এখানে ছোট্ট একটু স্পেস অকুপাইং লিশন হইলেও, মিন্স একটা ছোট টিউমার হইলেও ইফেক্টটা অনেক বেশি থাকে। কারণ যেহেতু বাইরের দিকে হার্ড কাভারিং, ভেতরে সফট স্ট্রাকচার, এখানে ছোট্ট একটা টিউমার যখন বড় হয় তখন ভিতরের আইসিপি অনেক বেশি বেড়ে যায়। কারণ অ্যাবডোমেনে যখন একটা গ্রোথ হয় তখন অ্যাবডোমেন ডিস্টেন্ড করতে পারে, কিন্তু স্কাল তো ডিস্টেন্ডেড হয় না। তো সেক্ষেত্রে ছোট্ট টিউমার হইলেও এটা অনেক বেশি আইসিপি তৈরি করে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ায় দেয়, যেটার রেজাল্ট খুব দ্রুত পেশেন্ট গুলো প্রেজেন্ট করে আমাদের কাছে, মোস্টলি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের ফিচার নিয়ে। আমরা এখানে এই জাস্ট ছবি দেখছি একটা ব্রেন টিউমার। টিউমারের কারণে ব্রেনের যে নর্মাল আর্কিটেকচার সেটা কিছুটা ডিস্টোর্টেড হয়ে যায়। যেমন ভেন্ট্রিকল গুলো ইফেস্ট হয়ে যায়, ভেন্ট্রিকল গুলো চুপসে যায়, মিড লাইন গুলো শিফট হয়ে অপোজিট সাইডে চলে যায়। এভাবে সালসাই জাইরাল প্যাটার্ন গুলো চেঞ্জ হয়। সো ডিউ টু ব্রেন টিউমার, ডিউ টু এ মাস লিশন ইন দ্য ব্রেন, সারাউন্ডিং অ্যানাটমিক্যাল স্ট্রাকচারস এগুলো ডিস্টোর্টেড হয় এবং ব্রেনের মধ্যে একটা প্রেশার তৈরি হয় এবং টোটাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়। ব্রেন টিউমারের ইনসিডেন্স যদি বলি, এটা অত বেশি না অন্যান্য টিউমারের মতো। এমনিতে 10 to 25 পার্সন পার লাখ পপুলেশন পার ইয়ার। এবং যদি সব টিউমারের মধ্যে বলি এটা 5 to 15% অনলি। ক্লাসিফিকেশন আমরা অনেকভাবে করতে পারি ব্রেন টিউমারের ক্লাসিফিকেশন। একটা হলো টিস্যু অফ অরিজিন, যেভাবে আমরা অন্যান্য টিউমারের ক্লাসিফাই করে থাকি। আরেকটা টিউমারের লোকেশন, এবং এটা যখন ম্যালিগন্যান্সি হয় তখন এটা বিনাইন না ম্যালিগন্যান্ট সেভাবে আমরা করতে পারি। যদি ম্যালিগন্যান্ট হয় সেক্ষেত্রে প্রাইমারি নাকি সেকেন্ডারি সেভাবে আমরা করতে পারি ক্লাসিফিকেশন। ডিটেল আসতেছি সামনে। এখানে আমরা জানি যে ব্রেনের যে সেলগুলো আছে, এখানে নিউরাল টিস্যু আছে আর একটা সাপোর্টিং সেল আছে। সাপোর্টিং সেল আছে। নিউরাল টিস্যু আমরা জানি নিউরনস। সাপোর্টিং সেলস গুলো আমরা সবাই জানি অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট or oligodendroglial cell, microglial cell এবং অ্যাপেন্ডাইমাল সেল। তো সেই চারটা সাপোর্টিং সেল আছে আর নিউরাল টিস্যু মিন্স নিউরন আছে। তো সবকিছু মিলাই যদি বলি 5টা সেল আছে। সবকিছু অত বিবেচনা না করে আমরা 5টা টিউমারের কথা বলতে পারি। কিন্তু মজার ব্যাপার হলো যেখানে নিউরাল টিস্যু আছে বেশি, সাপোর্টিং সেলও আছে অনেক, কিন্তু নিউরাল টিস্যুর টিউমার অনেক কম। আমরা প্রায় দেখি না বললেই চলে। ইনসিডেন্স ইজ ভেরি লো। এটাকে সেন্ট্রাল নিউরোসাইটোমা বলে। তো এইটা অনেক কম, মানে নিউরাল টিস্যুর প্রপার দ্যাট মিনস নিউরনের টিউমার অনেক কম। কারণ আমরা জানি যে এটা একটা স্ট্যাবল সেল। এই সেল ড্যামেজ হওয়ার পরে আবার রিগ্রো করে না, মাল্টিপ্লাই করে না। দিস আর স্ট্যাবল সেল, জন্ম থেকে যেটা আছে সেটাই। তো সেই সেলগুলা একবার যখন ম্যাচিউর হয়ে যায় এরা আর গ্রো করে না, একবার ড্যামেজ হলে আর গ্রো করে না কিংবা মাল্টিপ্লাই করে না, যার কারণে এখান থেকে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি এদের অনেক কম। কিন্তু অন্যান্য যে সাপোর্টিং সেল আছে, গ্লায়াল সেল, অ্যাস্ট্রোসাইটস, অলিগোডেন্ড্রোগ্লায়াল সেল, এপেন্ডাইমাল লাইনিং, এপেন্ডাইমাল সেলস এবং মাইক্রোগ্লায়া, দিস সেলস মেইনলি টিউমার গুলো এই সাপোর্টিং সেল গুলো থেকেই অ্যারাইজ করে। সেক্ষেত্রে অ্যাস্ট্রোসাইট থেকে যে টিউমার উঠবে তাকে অ্যাস্ট্রোসাইটোমা বলি আমরা। অলিগোডেন্ড্রোগ্লায়াল সেলস থেকে যেগুলো পড়ে অলিগোডেন্ড্রোগ্লায়োমা বলি।
এপেন্ডাইমাল লাইনিং থেকে যেটা ওঠে এপেন্ডাইমোমা বলি আমরা। আর এখানে মাইক্রোগ্লিয়াল সেলস যেগুলো, সেগুলো থেকে যে টিউমার ওঠে মাইক্রোগ্লিয়া, এগুলো বেসিক্যালি ইমিউন সেলস। এখান থেকে লিম্ফোমা হয়, প্রাইমারি লিম্ফোমা অফ দ্য ব্রেন। আর এমনিতে করয়েড প্লেক্সাস থাকে, এগুলো লাইনিং একটু ডিফারেন্ট, কিউবয়েডাল এপিথেলিয়াম, সেখান থেকে করয়েড প্লেক্সাস প্যাপিলোমা হতে পারে। আর নিউরোনাল টিস্যু থেকে আমি বলেছি আগে, এটা সেন্ট্রাল নিউরোসাইটোমা একটা টিউমার আছে, ভেরি রেয়ার, এটা হইতে পারে। আর মিক্সড অনেক সময় টিউমার হয়, অর্থাৎ কয়েকটা টিউমার, অলিগোস্টোসাইটোমা হতে পারে। দ্যাট মিনস অলিগোডেন্ড্রোগ্লিয়াল সেল এবং অ্যাস্ট্রোসাইটস বোথ সেলস থেকেই একসাথে টিউমারটা উঠছে, যার কারণে দুই ধরনের ফিচারই পাওয়া যায় হিস্টোপ্যাথোলজিক্যালি, সেটাকে আমরা অলিগোস্টোসাইটোমা বলি। তো মোটামুটি এগুলোই সহজ করে টিউমারের ক্লাসিফিকেশন, অর্থাৎ সেল লাইন যেদিকে আছে আমরা ওইভাবেই ওমা যোগ করে দিলেই আমার মনে হয় টিউমার হয়ে যায়। আর এমনি আমরা জানি যে ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভিটিতে শুধু ব্রেন প্যারেনকাইমা থাকে না, এখানে স্পাইন ক্রেনিয়াল নার্ভস গুলো থাকে, ইন্ট্রাক্রেনিয়াল পার্ট অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, সেই নার্ভ গুলো থেকে টিউমার উঠতে পারে। আমরা জানি যে নার্ভের টিউমার আমরা জানি যেখানে সোয়ানোমা হইতে পারে, নিউরোফাইব্রোমা হইতে পারে। তো সেগুলোই আমরা মোস্ট কমনলি পাই, ভেস্টিবুলার সোয়ানোমা, ভেস্টিবুলার নার্ভ থেকে সোয়ানোমা ওঠে, অথবা নিউরোফাইব্রোমা, সেটাও হইতে পারে নার্ভ গুলো থেকে টিউমার ওঠে। আর এখানে মেনিনজিয়াল কাভারিং আছে, এখানে মেনলি ডুরামেটার থেকেই টিউমারটা ওঠে। ডুরামেটার থেকে যে টিউমার গুলো ওঠে অ্যারাকনয়েড ক্যাপসেল, সেটাকে আমরা বলি মেনিনজিওমা। This is very benign lesion arises along the durameter, compresses the brain parenchyma, সেটাকে আমরা মেনিনজিওমা বলি। অনেক এমব্রায়োনাল কিছু টিউমার আছে, অর্থাৎ এমব্রায়োনাল সেল রেস্ট থেকে ওঠে, অর্থাৎ প্লুরিপটেন্ট আর মাল্টিপটেন্ট যে সেল লিনিয়েজ ছিল সেখানকার প্রিমিটিভ সেল থেকে অনেক সময় কিছু টিউমার ওঠে, সেগুলো আছে। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ডের পিটুইটারি অ্যাডেনোমা বলি আমরা ওগুলোকে। আর পিনিয়াল গ্ল্যান্ড আছে, ওখান থেকেও টিউমার হয়, পিনিয়াল গ্ল্যান্ডের পিনিয়ালোসাইটোমা বলি, অথবা অন্য জার্ম সেল টিউমার গুলো হয় ওখানে। সো দিজ আর দ্য মেইন টিউমার, প্রাইমারি টিউমার অফ দ্য ব্রেন। আর বিনাইন ম্যালিগন্যান্ট যদি বলি আমরা, ম্যালিগন্যান্ট বিনাইন টিউমারের মধ্যে মেনিনজিওমা একটা বিনাইন টিউমার, সোয়ানোমা একটা বিনাইন টিউমার, অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড 1 একটা বিনাইন টিউমার। এরকম কিছু বিনাইন টিউমার আছে, আর কিছু ম্যালিগন্যান্ট টিউমার আছে। আর এখানে টিউমার বিনাইন ম্যালিগন্যান্ট এই দুই ভাগে ভাগ করা যায়। ম্যালিগন্যান্ট টিউমার গুলো সাধারণত ব্রেনের, মজার ব্যাপার হলো যে প্রাইমারি বিনাইন ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য ব্রেন এটা কম ইনসিডেন্স, কিন্তু সেকেন্ডারিস গুলো অনেক বেশি। দ্যাট মিনস শরীরের অন্য কোথাও একটা ম্যালিগনেন্সি আছে, সেখান থেকে মেটাস্টাসিস হয়ে ব্রেনে যায়। ইটস এ ভেরি কমন ফেনোমেনা দেন দ্য প্রাইমারি টিউমার অফ দ্য ব্রেন। আরেকটা মজার ব্যাপার হলো, যে সমস্ত ব্রেন ক্যান্সার আছে সেই ক্যান্সার গুলো, অন্য ক্যান্সার যেমন শরীরে অন্য কোথাও ছড়ায় যায়, কিন্তু ব্রেন ক্যান্সারের শরীরের অন্য কোথাও হেমাটোজেনাস স্প্রেড, লিম্ফেটিক স্প্রেড ইজ ভেরি 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 রেয়ার, আমরা দেখি না বললেই চলে। অর্থাৎ এটা একটা ব্রেন ম্যালিগনেন্সির একটা ক্যারেক্টার, এটা লোকালি থাকে এবং এটা ডিস্ট্যান্ট মেটাস্টাসিস হয় না ইউজুয়ালি, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। তাহলে আমরা এখান থেকে ম্যালিগন্যান্ট টিউমার যদি বলি, সেকেন্ডারি ম্যালিগন্যান্ট টিউমার মিনস শরীরের অন্য কোথাও ম্যালিগন্যান্ট টিউমার আছে যেটা ব্রেনে আসে, সেই রেট বা ইনসিডেন্স ইজ হাইয়ার দেন দ্য প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য ব্রেন ইটসেলফ। আর ম্যালিগন্যান্সির একটা স্পেশাল ক্যারেক্টার হলো এখানে যে ব্রেনের ম্যালিগন্যান্সি গুলো মেটাস্টাসিস হয় না, রাদার বাইরের ম্যালিগন্যান্সি গুলো মেটাস্টাসিস হয়ে ব্রেনে আসে। আমরা একটু আগে বলেছি বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, কিন্তু ব্রেনের একটা স্পেশাল ক্যারেক্টার আরেকটা হলো, এখানে টিউমার বিনাইন হলেও ডিউ টু লোকেশন অনেক সময় এর বিহেভিয়ার গুলো আসলে ম্যালিগন্যান্ট টাইপ বিহেভিয়ার। মিনস আমরা জানি যে ব্রেনের মধ্যে জায়গা অনেক কম, তো এখানে একটা লিশন যখন বড় হয় তখন আইসিপি বেড়ে যায়।
অর্থাৎ টিউমারটা বিনাইন ঠিক আছে, কিন্তু ওভার দ্য ইয়ার এটা গ্রো করছে সেটাও ঠিক আছে। এটা ম্যালিগন্যান্ট না সেটাও ঠিক আছে। কিন্তু জায়গা যেহেতু কম, স্কাল দিয়ে এটা ঘেরা একটা রিজিড ক্যাভিটি, সেখানে একটা টিউমার কিংবা একটা স্পেস অকুপাইং একটা লিশন যখন হয়, তখন আইসিপি বেড়ে যায়, ব্রেনের চাপ বেড়ে যায় এবং আইসিপি বাড়ার কারণে অনেক সময় পেশেন্ট গুলা হার্নিয়েশন হয়ে পেশেন্ট গুলা মারা যায়। টিউমার বিনাইন কিন্তু পেশেন্ট ডায়েড। তো এইজন্য বলা হয় যে টিউমার বিনাইন হইলেও due to its location inside the rigid cavity, it causes raised ICP and and become sometimes life threatening. So it is, though it is benign, but the nature or behavior is malignant due to its location. Malignancy নিয়ে আমরা বললাম প্রাইমারি, সেকেন্ডারি। আর সার্জিক্যালি আমরা অনেক সময় বললাম যে সুপ্রাটেন্টোরিয়াল, অর্থাৎ টেন্টের উপরে যে পার্টটা সুপ্রাটেন্টোরিয়াল, ইনফ্রাটেন্টোরিয়াল ২ ভাগে ভাগ করে থাকি। অনেক সময় আমরা আ ইন্ট্রাভেন্ট্রিকুলার, অর্থাৎ ভেন্ট্রিকুলার মধ্যে যে টিউমারটা আছে ইন্ট্রাভেন্ট্রিকুলার টিউমার বলি। আর এক্সাক্ট লোকেশন যদি বলি, এক্সাক্ট লোকেশন আমরা টিউমার আমরা কিন্তু ব্রেইনের ভাগগুলো করেছি যে ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব। তো সেভাবে আমরা লোকালাইজেশন মিনস এক্সাক্ট লোকেশন অনুযায়ী বলতে পারি যে এটা ফ্রন্টাল লোব টিউমার, এটা টেম্পোরাল লোব টিউমার। সেভাবে আমরা বলতে পারি এটা ব্যাসাল গ্যাংলিয়া টিউমার, এটা ভেন্ট্রিকুলার টিউমার, এটা ব্রেন স্টেম গ্লায়োমা অর্থাৎ ব্রেন স্টেম টিউমার। এভাবে আমরা ভাগ করতে পারি। ইটিওলজি, এটা আসলে ইটিওলজি না, রাদার ইট ইজ হ্যাঁ, ইটিওলজি আমরা প্রাইমারি যে ইটিওলজি মিনস ব্রেনের যে প্রাইমারি ক্যান্সার, গ্লায়োব্লাস্টোমা, গ্লায়োমা, এই টিউমারগুলো ইটিওলজি বেসিক্যালি আননোন। কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, রেডিয়েশন ইস্যুস আছে। এগুলোতে হইতে পারে। আর মেটাস্ট্যাটিক টিউমার যেগুলো, এটাই আমাদের কমন দেন দ্য প্রাইমারি ক্যান্সার, আমি আগেও বলেছি। তো মেটাস্ট্যাটিক ক্যান্সার যেগুলো, সেটার কমন সাইট আর কমন লোকেশন গুলো কি, এটা আমাদের জানা দরকার আছে। যে একজন জেনারেল সার্জন অথবা আমরা ইন্টার্নিস্ট যেই হই না কেন, যে একটা লাং ক্যান্সারের পেশেন্ট আছে আমার কাছে, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আছে, এই পেশেন্ট গুলার পটেনশিয়ালিটি ফর ব্রেন মেটাস্টাসিস এটা আমাদেরকে জানতে হবে। কারণ আমার কাছে একটা পেশেন্ট আসলো লাং ক্যান্সারের, সে হঠাৎ করে ১-২ মাস পরে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে আমার কাছে আসলো। তো আমি যদি জানি যে না, হ্যাঁ, লাং ক্যান্সারের পটেনশিয়ালিটি আছে ব্রেনে মেটাস্টাসিস করার, তাইলে আমার জন্য সুবিধা হবে পেশেন্টটা ম্যানেজ করা অথবা ডায়াগনোসিস করা। তো সেক্ষেত্রে আমাদের মেক্সিমাম আ আ সেকেন্ডারি মেটাস্ট্যাটিক টিউমার, ব্রেইন টিউমার গুলো আসে হলো লাং থেকে। তারপরেই ব্রেস্ট, এরপরে কিডনি অ্যান্ড জিআইটি, sometimes from the thyroid or prostate. তো সেগুলো থেকেও মেটাস্ট্যাটিক প্রাইমারি টিউমার গুলো মেটাস্টেসিস হয়ে আমাদের ব্রেনে আসতে পারে। এমনি আগেও বললাম যে প্রাইমারি যে টিউমার গুলো জেনেটিক কারণ থাকে, কিছু ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, হেরিডিটারি ইস্যু, জেনেটিক কারণ থাকে, রেডিয়েশনের কারণে অথবা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড এর কারণে। কিছু ভাইরাস আছে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস গুলো ফ্যামিলি যারা, তাদের ক্ষেত্রে অনেক সময় ব্রেনের টিউমার করতে পারে এই ভাইরাস গুলা। So it is a etiology. It's a multifactorial etiology. Exact etiology is basically unknown. এমনি রিস্ক ফ্যাক্টর যদি বলি, মেল প্রিপন্ডারেন্স, মেল প্রিপন্ডারেন্স, মোস্ট অফ দ্য টিউমার, ব্রেন টিউমারের পেশেন্ট গুলো মেল হয় এবং বয়স যত বেশি হয়, ইউজুয়ালি 50 আপ যাদের বয়স, তাদেরই ব্রেন ক্যান্সার, প্রাইমারি ক্যান্সার গুলো হয়। এবং ফ্যামিলি হিস্ট্রি সব ক্ষেত্রে না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই যে তাদের বাবা-মায়ের হয়তোবা অথবা ওই বাবা-মায়ের হিস্ট্রি ছিল ব্রেন টিউমারের, তার আবার ব্রেন টিউমার হয়েছে। সেরকম হিস্ট্রি থাকে কিছু। রেডিয়েশনের এক্সপোজার ডেফিনিটলি ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর ক্যান্সার ইন দ্য লং রান। আর
এখন আমাদের মেইন ইস্যুটা হলো আন্ডারগ্রেড লেভেলে একটা ব্রেন টিউমারের পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে, হাউ এ ব্রেন টিউমার পেশেন্ট প্রেজেন্ট টু আস, অর্থাৎ সিমটম বা সাইনটা কি একটা ব্রেন টিউমারের পেশেন্ট, এটা আমাদের জানা উচিত আমি বলে মনে করি। কারণ আমাদের ফ্যামিলি মেম্বার অথবা আমার পরিচিত রোগী সবার মধ্যে এই ধরনের সিমটম থাকতে পারে। সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস এবং ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য এটা দরকার আছে। তো এখানে যেহেতু আমি আগেও বলেছি যে এটা একটা স্পেস অকুপাইং লিশন ইনসাইড দ্য রিজিড ক্যাভিটি লাইক এ স্কাল। তো সেখানে ছোট একটু লিশন যখন বড় হয় তখন ব্রেনের মধ্যে চাপ বেড়ে যায়, আইসিপি বাড়ে। আইসিপি যখন বাড়ে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে, তখন মাথা ব্যথা হয়। মাথা ব্যথা যখন হয়, এই মাথা ব্যথাটার ক্যারেক্টার হলো অনেকেরই মাথা ব্যথা আছে, কিন্তু ব্রেন টিউমারের মাথা ব্যথাটা কেমন হবে, স্পেশাল ক্যারেক্টারটা কেমন হবে? নাম্বার ওয়ান, হেডেকটা লোকাল হইতে পারে, গ্লোবাল হইতে পারে। মিনস যে রিজনের টিউমার সেখানে লোকাল হইতে পারে, পরে এটা রেডিয়েট করে গ্লোবালি অর্থাৎ সারা মাথায় ছড়াই দিতে পারে। হেডেকটা ইউজুয়ালি সকালে ঘুম থেকে ওঠার পরে হয় এবং বমি থাকে, মাথা ব্যথার সাথে বমি থাকে। মর্নিং হেডেক উইথ ভমিটিং। বমি করার পরে মাথা ব্যথাটা ইন এ সাম এক্সটেন্ট কমে যায় এবং কাশি দিলে অথবা যে কোনো ভালসালভা ম্যানোভার মানে স্ট্রেনিং এর কারণে এই ব্যথাটা বাড়ে। এটা হলো ব্রেন টিউমারের মাথা ব্যথার মানে মেইন ফিচার্স। এবং সাথে চোখে ঝাপসা দেখে রোগীরা, বলে যে ব্লার্ড ভিশন বলি আমরা। তাইলে আমরা কি বুঝলাম? একটা হেডেক, মাথা ব্যথা, সব মাথা ব্যথায় যে ব্রেন টিউমারের মাথা ব্যথা তা নয়। হেডেকটা ইউজুয়ালি যেখানে টিউমার সেই রিজনে হইতে পারে, সারা টিউমার মাথায় ছড়ায় যেতে পারে। তারপরে এটা সকালের দিকে বেশি হয়, বমি হয়, সকালে ব্যথা হয়, বমি হয়, বমি করার পরে কিছুটা মাথা ব্যথা কমে যায় এবং কাশি অথবা যে কোনো স্ট্রেনিং এ মাথা ব্যথাটা বাড়ে এবং চোখে ঝাপসা দেখে রোগীরা উইথ ইন অ্যাসোসিয়েশন উইথ হেডেক। আর এটা হলো হেডেকের একটা বর্ণনা। আর এর সাথে কি হয় যে জ্ঞানের মাত্রাটা কমে যায়, লেভেল অফ কনসাসনেস এটা কমে যায়, জ্ঞান কমে যেতে পারে, পুরাপুরি অজ্ঞান হইতে পারে, অথবা পুরাপুরি অজ্ঞান না হয়েও সে কনফিউশনাল স্টেট অথবা ল্যাথার্জি একটু ডাউন হইতে পারে আর কি, কনসাসনেস লেভেল হালকা অল্টার্ডও হইতে পারে। আমি আগেও বললাম সাথে বমি হয়। প্যাপিলিডিমা এটা অপটিক নার্ভ হেড যেটা আছে রেটিনাতে, সেখানে ইডিমা হয় ডিউ টু আইসিপি, রেস্ট আইসিপি, যার কারণেই সে ব্লারিং অফ ভিশন হয়। পেশেন্টটা প্রেজেন্ট করে বেসিক্যালি ভিজুয়াল ব্লারিং নিয়ে, ডিস্টারবেন্স নিয়ে। আরেকটা হলো মেন্টাল স্ট্যাটাস, এটাও অল্টার্ড হইতে পারে। আরেকটা হলো যে এটা তো অ্যাজ এ হোল জেনারেল ফিচার বললাম, যে হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন, দিস ইজ এ জেনারেল ফিচার্স অফ এনি ব্রেন টিউমার। অর্থাৎ ব্রেন টিউমার যে লোকেশনেই থাকুক, যেখানেই থাকুক না কেন, এই কমন ৩টা ফিচার থাকতে পারে, থাকে। সাথে কিছু লোকালাইজড সিম্পটম থাকে। মিনস যে লোবে এই টিউমারটা হয়েছে সেই লোবের যে নরমাল ফিজিওলজিক্যাল ফাংশন, সেই ফাংশনটা অল্টার্ড হয়ে অন্যরকম ফাংশন। এখন দেখা যাচ্ছে যে যদি এটা ফ্রন্টাল লোবে হয়, লেফট সাইড ফ্রন্টাল লোব ডিসফার্সিয়া, অ্যাফার্সিয়া হইতে পারে। ব্রোকার কাছাকাছি যদি থাকে, ব্রোকাতে একটা টিউমার, সেক্ষেত্রে অ্যাফার্সিয়া, ডিসফার্সিয়া থাকতে পারে। যদি এটা ফ্রন্টাল লোব লিশন বা ডমিন্যান্ট সাইড, এখানে পার্সোনালিটি চেঞ্জ হইতে পারে, বিহেভিয়ারাল চেঞ্জ হইতে পারে, হুম? জাজমেন্টের সমস্যা হইতে পারে। মানে ফ্রন্টাল লোবের যে ফাংশন, সেই ফাংশন অনুযায়ী সে এগুলো অ্যাবনরমাল হইতে পারে। যদি এটা প্যারাইটাল লোবে হয়, তাহলে কি হইতে পারে? সেন্সরি, আমরা জানি প্যারাইটাল লোব ডেডিকেটেড ফর সেন্সেশন, সেই সেন্সরি ডেফিসিট হইতে পারে। যদি টেম্পোরাল লোবে হয়, এখানে হিয়ারিং সেন্টার আছে, স্মেলের সেন্টার আছে, সেই জায়গাগুলো এফেক্টেড হইলে এগুলো চেঞ্জ হইতে পারে। আর যেকোনো লোবের লিশনেই যদি এটা কর্টেক্স বা জাইরাসকে ইনভলভ করে অথবা কাছাকাছি থাকে, তাহলে সেই টিউমারের ক্ষেত্রে ডিউ টু কর্টিক্যাল, ডিউ টু জাইরাল
stimulation, irritation, patient may present with convulsion, seizure, epilepsy. সেটা একটা ইম্পর্টেন্ট। যে একটা ছোটবেলা থেকে খিঁচুনি হয় সেটা প্রাইমারি এপিলেপসি মোস্টলি। কিন্তু অনেক দেখা গেল ৩০ বছর ৪০ বছরের একটা পেশেন্ট অথবা ৫০ বছর বয়স, তার হঠাৎ করে ১ মাস ধরে খিঁচুনি হচ্ছে। আমরা তখন বুঝে ফেলি যে না, এটা কোনো প্রাইমারি কনভালশন নয়, প্রাইমারি এপিলেপসি না। এটা আসলে কারণ আছে, ব্রেনে তার কোনো একটা লিশন আছে। ব্রেনে কোনো টিউমার আছে। একটা পেশেন্ট আসলো, একদিকে প্যারালাইসিস। হ্যাঁ, হঠাৎ করে যদি প্যারালাইসিস হয়, স্ট্রোক। আমরা এর আগের লেকচারে বলেছি। হঠাৎ করে এক সাইডে দুর্বল হয়ে গেল, এটাই স্ট্রোক। কিন্তু কেউ যদি বলে যে গত ১ মাস ধরে আমার ডান হাত আর ডান পা দুর্বল হয়ে যাচ্ছে। ১ম দিকে যেরকম দুর্বল ছিল আস্তে, আস্তে দুর্বলতাটা বাড়ছে। তখন আমরা বুঝে ফেলি যে মেবি তার লেফট মোটর এরিয়া অথবা তার আশেপাশে কোনো টিউমার আস্তে, আস্তে গ্রো করছে। যার কারণে তার রাইট সাইডে অর্থাৎ লেফট সাইডে যদি হয়, রাইট সাইডে তার দুর্বলতা আসছে। অর্থাৎ গ্রাজুয়াল ইন অনসেট উইথ প্রগ্রেসিভ উইকনেস, এটাও কিন্তু একটা ব্রেন টিউমারের লক্ষণ। আমরা যদি সেরিবেলার কোনো টিউমার হয় সেরিবেলামে, তখন কি হয়? সেরিবেলামের কাজ আমরা জানি যে কোঅর্ডিনেশন, ইকুইলিব্রিয়াম, অর্থাৎ পেশেন্টের কোঅর্ডিনেশনে প্রবলেম হবে। পানির গ্লাসটা ধরতে গেলে হাত কাঁপতে, কাঁপতে গ্লাস হাতের থেকে পড়ে ভেঙে যাচ্ছে। অথবা সে হাঁটতে গেলে হাঁটতে পারছে না, একদিকে পড়ে যাচ্ছে। এগুলো হলো সেরিবেলামের ফিচার্স, সেরিবেলার ফিচার্স। আমরা একটু আগে ফ্রন্টাল লোব নিয়ে কথা বলেছি অবশ্য। প্যারাইটাল লোব আমরা জানি সেন্সরি, এখানে মেইন কাজ হলো সেন্সেশন। টেম্পোরাল লোবের মেইন কাজ হলো অ্যাটিটিউড, বিহেভিয়ার, মেমোরি, এগুলো হলো টেম্পোরাল লোবের মেইন কাজ। তো সেগুলোতে প্রবলেম হইলে ডেফিনিটলি ওখানে টিউমার হলে এই প্রবলেমগুলো হতে পারে। অক্সিপিটাল লোব ইজ ডেডিকেটেড ফর দ্য ভিশন। আমরা জানি যদি পেশেন্টের ব্লাইন্ডনেস থাকে কোনো কারণে, গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে চোখে দেখছে না, হ্যাঁ, অনেক কারণে হতে পারে কিন্তু একটা কারণ ব্রেন টিউমার। এখন ব্রেন টিউমার হাউ টু ডায়াগনোস, কিভাবে আমরা ডায়াগনোসিস করব? একটা তো ডেফিনিটলি হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে টিউমার হিসেবে সাসপেক্ট করব, যেটা আমি আগে বললাম সাইন সিম্পটম। আর সাথে আমরা কিছু ইনভেস্টিগেশনস করি। তো আমরা জানি সিটি স্ক্যান অফ ব্রেন সবার জানা আছে, এমআরআই অফ ব্রেন, কিছু ক্ষেত্রে আমরা এনজিওগ্রাম করি, ফলোড বাই আমরা ব্রেন টিউমার বায়োপসি। ইউজুয়ালি বায়োপসি বলতে আমরা ক্রেনিওটমি সার্জারি ফলোড বাই বায়োপসি করি। তো এখানে এটাই যে কোনো টিউমার ডায়াগনোসিস কিংবা যে কোনো ডিজিজ ডায়াগনোসিস যে স্টেপস, সেগুলোই হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশনস। ব্রেন টিউমারের ইনভেস্টিগেশন যদি বলি, ব্রেনের সিটি স্ক্যানের চেয়ে এমআরআই কে আমরা আগায় রাখি। যদিও এমআরআই বাংলাদেশের সব ক্ষেত্রে অত বেশি প্রচলিত না, সিটি স্ক্যানটাই অনেক জায়গায় আছে ডিস্ট্রিক্ট লেভেলে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এমআরআই দূরে কিংবা অ্যাভেইলেবল না সবসময়, সিটি স্ক্যানটা করে ফেলি। কিন্তু আমার হাতে যদি এমআরআই কাছাকাছি কোথাও থাকে এবং আমি যদি ব্রেন টিউমার সাসপেক্ট করি, সেক্ষেত্রে এমআরআই ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস রাদার দ্যান সিটি স্ক্যান। ডেফিনিটলি না থাকলে সিটি স্ক্যান ইজ এ ভেরি গুড টুল টু ডায়াগনোস। এখানে ব্রেনের এমআরআই কে বেশি বলা হয়েছে কারণ এমআরআই যদি আমরা একটু পরে দেখব কিছু, এমআরআই তে আসলে ব্রেনের সফট টিস্যু ডেলিনিয়েশন মিন্স ব্রেন প্যারেনকাইমা কোনটা, কোনটা টিউমার, কোনটা ভেসেল, এগুলোর ডেলিনিয়েশন, ডিমার্কেশন, ডিফারেন্সিয়েশন ইটস ফার ফার বেটার ইন এমআরআই দেন সিটি স্ক্যান। যার কারণে এমআরআই বেটার। কিন্তু আমরা এর আগে হেড ইনজুরি ক্লাসে বলছি, হেড ইনজুরিতে কি হয়? মাথার হাড্ডি ভেঙে যায়, মাথার মধ্যে ব্লাড থাকে। এই ব্লাড এবং হাড্ডি অর্থাৎ স্কাল বোন রিলেটেড ইস্যু অথবা ব্লাড, এই দুইটা ডেলিনিয়েশন, এই দুইটা ধরার জন্য আবার সিটি স্ক্যান ইজ বেটার। কিন্তু একটা সফট টিস্যু টিউমার, এটাকে ধরার জন্য এমআরআই ইজ বেটার। আরেকটা বলছে যে যদি এটা ইনফ্রাটেন্টোরিয়াল কোনো লিশন হয়, পোস্টেরিয়র ফোসা লিশন হইলে এখানে আমরা জানি যে এখানে অনেক বেশি বোনস থাকে, অর্থাৎ পোস্টেরিয়র ফোসাতে যে ক্যাভিটির যে বাউন্ডারি,
এখানে বোনস গুলো ভেরি থিক স্টাউট, হ্যাঁ, পেট্রাস বোন, অক্সিপিটাল বোন, দিস আর দ্য স্টাউট বোন। যার কারণে সিটি স্ক্যানের ইয়েটা সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি এবং ডিমার্কেটিং পাওয়ার একটু কম ডিউ টু bony covering. এই জন্য MRI is better for the posterior fossa lesion evaluation. নিউরো ইমেজিং নিয়ে তো আমরা আলোচনা করছিলাম, এত ডিটেইল ইন এমআরআই আমাদের আসলে দরকার নেই। ইউজুয়ালি আমরা এমআরআই সিটি স্ক্যানে ব্রেন টিউমার সাসপেক্ট করলে ইউজুয়ালি কন্ট্রাস্ট দেই। কন্ট্রাস্ট মিন্স যে আমরা যখন একটা কন্ট্রাস্ট দেই, সিটি স্ক্যানে আয়োডিন বেসড কন্ট্রাস্ট দেওয়া হয়, আর এমআরআই তে গ্যাডোলিনিয়াম বলে একটা জিনিস আছে সেটা দেওয়া হয়। দিলে যেটা হয় যে টিউমার যেহেতু একটা newly growing tissue having high potentiality of multiplication, having more vascularity than the normal parenchymal tissue, যার কারণে এখানে যদি আমি একটা কন্ট্রাস্ট এজেন্ট ইন্টারভেনাসলি দেই, সেক্ষেত্রে টিউমারটা কন্ট্রাস্টটা নিবে, আর নর্মাল প্যারেনকাইমাও নিবে, কিন্তু সে নর্মালি যে ভাস্কুলারিটি অনুযায়ী নিবে। এই জন্য টিউমার ভেসেল, টিউমার অলওয়েজ কন্ট্রাস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম। কন্ট্রাস্ট এনহান্সিং বলি আমরা, কন্ট্রাস্ট এনহান্সিং লিশন। তো যখন কন্ট্রাস্ট দিয়ে এমআরআই করি তখন দেখা গেল যে টিউমারটা কন্ট্রাস্ট নিচ্ছে, সারাউন্ডিং প্যারেনকাইমা নেয় নাই। তখন এই যে আমাকে ডেলিনিয়েট করতে, ডিফারেন্সিয়েট করতে ইজি হয় যে না, এটা টিউমার, এটা নর্মাল, এটা টিউমার, এটা নর্মাল, এটা এই যে ধরনের টিউমার, এটা ওই ধরনের টিউমার। অর্থাৎ কন্ট্রাস্ট এনহান্সিং, কন্ট্রাস্ট আপটেক প্যাটার্ন দেখে আমরা টিউমারের প্রকৃতিটাও অনেক সময় বুঝতে পারি। আমরা কিছু সিটি স্ক্যান দেখি, এখানে একটা সিটি স্ক্যান দেখতে পাচ্ছি উইথ দ্য কন্ট্রাস্ট, অর্থাৎ ইনজেকশন দেওয়ার পরে, কন্ট্রাস্ট দেওয়ার পরে। তো দেখা যাচ্ছে যে এখানে একটা কন্ট্রাস্ট এনহান্সিং একটা লিশন আছে, হোমোজেনাস কন্ট্রাস্ট এনহান্সমেন্ট। তার মানে নরমাল প্যারেনকাইমা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে বুঝতেছি যে এটা একটা টিউমার টেকেন কন্ট্রাস্ট। অন্যদিকে দেখি আরেকটা ছবি, এইখানে একটা টিউমার টেকেন কন্ট্রাস্ট, এটা একটা এমআরআই। তো এমআরআই তে দেখা যাচ্ছে যে এটা টিউমার বিফোর কন্ট্রাস্ট, অর্থাৎ কন্ট্রাস্ট দেওয়ার আগে একটা টিউমার দেখতে পাচ্ছি, কিন্তু অত ভালো বুঝতেছি না। কিন্তু কন্ট্রাস্ট দেওয়ার পরে দেখা গেল যে খুব একটা মানে ব্রিলিয়ান্টলি কন্ট্রাস্ট এনহান্সিং একটা লিশন which is compressing the brain parenchyma। এখান থেকে আমরা বুঝতেছি কন্ট্রাস্ট দিলে আমরা টিউমারটা ভালো বুঝতে পারি। এই জন্য টিউমার সাসপেক্ট করলে ইউজুয়ালি আমরা লিখি সিটি স্ক্যান অফ দ্য ব্রেন উইথ কন্ট্রাস্ট অথবা এমআরআই অফ দ্য ব্রেন উইথ কন্ট্রাস্ট। তাহলে কন্ট্রাস্ট দেওয়ার আগে এবং কন্ট্রাস্ট দেওয়ার পরে আমরা টিউমারটা এমআরআই করে থাকি। এখানে আরেকটা এমআরআই দেখতে পাচ্ছি, সেখানেও কন্ট্রাস্ট দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছি যে একটা বিগ লিশন টিউমার কম্প্রেসিং দ্য ব্রেন। এখানে আরেকটা টিউমারের প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। তো যখনই ব্রেন টিউমার হয় তখন আমরা কন্ট্রাস্ট দেই, কন্ট্রাস্ট দিলে টিউমারটা ভালো দেখা যায়। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি টিউমারটা, বলে রাখি যে এটা আসলে ব্রেনের বাইরে, অর্থাৎ ডুরার সাথে লাগানো একটা টিউমার। এটাকে আমরা বলি মেনিনজিওমা। মেনিনজাস থেকে যে টিউমার ওঠে সেটার নাম মেনিনজিওমা, এবং ডোরা থেকে যে টিউমারটা উঠছে এটা হলো মেনিনজিওমা। এটা ডোরার সাথে টিউমার। তারপরে ব্রেন প্যারেনকাইমাকে সে কম্প্রেস করছে, অর্থাৎ ব্রেনকে ইনভেড না করে কম্প্রেস করছে, এবং ব্রেনটা দেখা যাচ্ছে একটু সরে গেছে, ডিফর্মড হয়েছে। এর থেকে বুঝতে পারি এটা আসলে এক্সট্রা প্যারেনকাইমাল টিস্যু লিশন। আমরা অনেক সময় বলি এক্সট্রা অ্যাক্সিয়াল লিশন। That means it is not in the brain parenchymal axis. It is outside the brain parenchyma along the meninges, but it is compressing the brain parenchyma. এটা আরেকটা টিউমার দেখতে পাচ্ছি। এটা আগের টিউমার গুলো দেখলাম যে এটা সুপ্রাটেন্টোরিয়াল ছিল, অর্থাৎ উপরের দিকে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা ইনফ্রাটেন্টোরিয়াল লিশন, মিন্স টেন্টের নিচে পোস্টেরিয়র ফোসাতে, সেরিবেলামের এখানে।
এটা ব্রেনস্টেম, এটা সেরিবেলাম, এখানে একটা টিউমার, পসিবলি ইট ইজ মেডুলোব্লাস্টোমা, এটা চাইল্ডহুড টিউমার, বাচ্চাদের এই টিউমারটা হয়। এখানে আরেক ধরনের টিউমার আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই পার্টটা হলো টিউমার আর এই সাদা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ইডিমা, অর্থাৎ ডিসপ্রপোর্শনেট ইডিমা মিনস যতটুকু না টিউমার তার চেয়ে বেশি ইডিমা, ইনফ্ল্যামেশন। এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা মেবি এটা প্রাইমারি, এটা ম্যালিগন্যান্ট টিউমার এবং এটা সেকেন্ডারি মেটাস্টাসিস। ইউজুয়ালি সেকেন্ডারি মেটাস্টাসিস যেগুলো অর্থাৎ ব্রেনের বাইরের কোথাও টিউমার, তাহলে লাং ক্যান্সার হতে পারে, থাইরয়েড ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, সেখান থেকে মেটাস্টাসিস হয়ে ব্রেনে এসে এখানে একটা টিউমার। এই টিউমারের ক্যারেক্টারই হলো যতটুকু না টিউমার তার চেয়ে বেশি ইডিমা হয়, অর্থাৎ পানি জমে চারপাশ দিয়ে ইনফ্লামেশন হয়। তো আমরা কিছু টিউমার দেখলাম, ইমেজ। এখন আমরা ব্রেন টিউমারের ট্রিটমেন্ট কিভাবে করি। ব্রেন টিউমার আমরা সবাই জানি যে সার্জারি করি। ব্রেন টিউমার সার্জারি ইজ এ ভেরি গুড অপশন। সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি ইফ দ্য টিউমার ইজ ম্যালিগন্যান্ট ওয়ান। ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি যদি থাকে তাহলে আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি দেই। আর যদি এটা বিনাইন টিউমার হয় সেক্ষেত্রে সার্জারি ইজ এনাফ টু ট্রিট দ্য পেশেন্ট। আরেকটা মডালিটি আছে রেডিওথেরাপি, আরেকটা হলো রেডিও সার্জারি। নাউএডেজ এটা একটা অনেক পপুলারাইজ হয়েছে রেডিও সার্জারি, অর্থাৎ রেডিয়েশন দিয়ে টিউমার সার্জারি উইদাউট এনি নাইফ। আমরা বাইরে থেকে রেডিয়েশন দিয়ে টিউমারটাকে সার্জারি করি, অর্থাৎ হাই ডোজ রেডিয়েশন সিঙ্গেল শট দিয়ে আমরা টিউমারটাকে নেক্রোসিস করে ফেলানো হয়। এটা রেডিও থেরাপি না, এটা রেডিও সার্জারি। দিস ইজ আনাদার অপশন ফর ব্রেন টিউমার। আর ব্রেন টিউমারের মেডিকেল ট্রিটমেন্ট যদি বলি, ওষুধ কি দেই আমরা? ওষুধ তো আসলে এটা ট্রিটমেন্ট না, কিন্তু তার সিম্পটোমেটিক যে ট্রিটমেন্ট গুলা, অর্থাৎ পেশেন্টের কনভালশন আছে, খিঁচুনি আছে, আমরা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ দেই। পেশেন্টের ইডিমা আছে, টিউমারের চারপাশ দিয়ে অনেক ইডিমা, সেক্ষেত্রে স্টেরয়েড দেই, ওরাডাক্সন দেই, স্টেরয়েড দেই, ডেক্সামেথাসন টু রিডিউস দ্য ব্রেন ইডিমা অ্যারাউন্ড দ্য টিউমার। এটা একটা স্ট্র্যাটেজি, অর্থাৎ স্টেরয়েড এবং অ্যান্টিকনভালসেন্ট। মাঝে মধ্যে আমরা অনেক ইডিমা থাকলে, আইসিপি অনেক বেশি থাকলে আমরা মেনিটল দেই। মেনিটল হলো একটা অসমোটিক ডাইউরেটিক্স, অর্থাৎ এটা যখন দেই তখন ব্রেনের যে পানি আছে এটা মানে ডাইউরেসিস করে ফেলে এই মেনিটলটা। অর্থাৎ এই তিনটা ড্রাগ স্পেসিফিক ফর ব্রেন টিউমার মেডিকেশন। একটা হলো স্টেরয়েড, অ্যান্টিকনভালসেন্ট এবং অসমোটিক ডাইউরেটিক্স। আর এমনিতে পেইন থাকলে নাপা অথবা পেইন কিলার সেগুলো আমরা দিয়ে থাকি আর কি। আর এটা হলো মেডিকেল পার্ট। আর সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কল্পনা আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা। এখানে সার্জারি বলতে আমি একটু সার্জারি সম্পর্কে একটু বলি। সার্জারি মানে আমরা ক্রেনিওটমি বলি এটাকে। অর্থাৎ যে স্কাল আছে, স্কালটাকে আমরা দিয়ে, ইলেকট্রিক আছে, হ্যান্ডহেল্ড কিছু টেকনিক আছে, এগুলো দিয়ে আমরা কাটি হাড্ডিটাকে। তারপরে যে ডুরামিটার আছে, ডুরামিটারটাকে আমরা কাটি, ডুরোটমি বলি, অর্থাৎ ডুরাটাকে কাটি। কাটার পরে আমরা ব্রেনের মধ্যে যাই, টিউমারটাকে আমরা রিমুভ করি আর কি, সেকশন করি, এক্সিশন করি, করে আবার আমরা ডুরাটাকে সেলাই দিয়ে আসি, তারপরে হাড্ডিটা বসায় ফিক্স করে আমরা স্কিন ক্লোজ করে চলে আসি। এটাকে আমরা ক্রেনিওটমি উইথ রিমুভাল অর এক্সিশন অফ দ্য টিউমার বলি। দিস ইজ দ্য ব্রেন টিউমার সার্জারি ইন গ্রস। আর সার্জারির পরে রেডিওথেরাপি, কেমোথেরাপি ডেফিনেটলি।
রেডিওথেরাপি ইউজুয়ালি 4 to 8 weeks দেওয়া হয়। কেমোথেরাপির মধ্যে একটা ইম্পোর্টেন্ট ড্রাগ হলো টেমোজোলামাইড। এটা অনেক ম্যালিগন্যান্সিতেই দেওয়া হয়। This is the treatment modalities for brain tumor. তাইলে আমাদের আলোচনায় আমরা একটু যদি শেষ রাখি, তারপর একটু যদি সামারাইজ করি। ব্রেন টিউমার, সব ব্রেন টিউমারই ক্যান্সার নয়, ডেফিনিটলি। এখানে অনেক বিনাইন টিউমার আছে, স্পেশালি মেনিনজিওমা, সোয়ানোমা, neurofibroma, astrocytoma grade 1, oligodendroglioma. These are the grade 1 tumor. এই টিউমারগুলোর outcome is very good. Only surgery is more than enough to cure the patient. অনেক ক্যান্সার আছে এখানে, ব্রেন ক্যান্সার। It's a very primary brain cancer is very grave outcome. Usually 2.5 years meets median survival rate. Brain cancer secondary metastasis in the brain is more than the primary brain cancer of the brain. এটা আমরা শিখলাম। প্রাইমারি ক্যান্সারগুলোর নাম যদি আমরা বলি, গ্লায়োমা, গ্লায়োব্লাস্টোমা, এগুলো হলো প্রাইমারি ব্রেন ক্যান্সার, মোস্ট কমন ক্যান্সার। সেকেন্ডারি যদি বলি কোথা থেকে আসে, মেনলি লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, থাইরয়েড ম্যালিগন্যান্সি, জিআই ম্যালিগন্যান্সি, এখান থেকে আসে। আর কিভাবে এই ব্রেন টিউমারের রোগীগুলো প্রেজেন্ট করে? হেডেক নিয়ে প্রেজেন্ট করে। হেডেকটা কেমন? ভেরি ক্যারেক্টারিস্টিক হেডেক। ভমিটিং থাকে, ব্লারিং অফ ভিশন থাকে, প্যারালাইসিস থাকে যে কোনো একদিকে অ্যাজ পার দ্য লোকেশন অফ দ্য টিউমার, এবং বিভিন্ন লোবার লোকেশন অনুযায়ী টিউমারের আরো কিছু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে অ্যাজ পার দ্য ফিজিওলজিক্যাল ফাংশন অফ লোব। আমরা কিছু ব্রেন টিউমারের ছবি দেখলাম। ট্রিটমেন্ট যদি বলি, ক্রেনিওটমি অ্যান্ড রিমুভাল অর এক্সিশন অফ দ্য টিউমার, সাথে ম্যালিগন্যান্সি হলে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ডেফিনেটলি। সো থ্যাংক ইউ অল। কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই ক্ষেত্রে কি ব্রেন টিউমার যদি বিনাইন কন্ডিশনে হয়ে থাকে, ট্রিটমেন্ট বা সার্জিক্যাল রিমুভালের পরে কি কমপ্লিটলি কিউরেবল কিনা? দ্যাট মিন্স যে ফাংশনাল কোনো লস হয় কিনা, নাকি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যেতে পারে? এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর মাস পপুলেশন। একটা বিনাইন টিউমার, এই টিউমারটা সার্জারির পরে শতভাগ রোগী ভালো হয়ে যাবে কিনা, এবং আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স তো ডেফিনেটলি কিছুদিনের আছেই। আমার নিজের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকেই বলি, ইটস এ মেনিনজিওমা, ইটস এ ভেরি কমন বিনাইন টিউমার অফ দ্য ব্রেন, benign tumor of the brain. Pituitary adenoma, again another benign tumor of the brain. This is a very common benign tumor of the brain. Arekta hoche pilocytic astrocytoma. This is the 4 to 5 benign tumor as a whole in the brain. এগুলোর সার্জিক্যাল আউটকাম ইজ এক্সিলেন্ট, এবং গ্রস টোটালি যদি if we can remove the tumor, patient will be cured forever, for lifelong. It's a very good outcome. কল্পনা। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। এই ক্ষেত্রে স্যার ম্যালিগনেন্ট সবগুলোর ক্ষেত্রেই কি সার্ভাইভাল রেট কিরকম থাকে? অলওয়েজই কি সার্ভাইভ করে না বা এই টাইপের, বা এত বছর সার্ভাইভ করে গেলে পরবর্তীতে সার্ভাইভ করবে, বা এতটুকু ডিউরেশন যদি কয়েক মাস যদি ভালো থাকে বা 1-2 বছর এরকম অবজার্ভ করে, এরকম কোনো লিমিটেশন আছে কিনা যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। এটা ডেফিনেটলি অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলে থাকি যে যেহেতু সার্জারি করার পরে, থেরাপি দেওয়ার পরে 5 বছর উনি ডিজিজ ফ্রি আছে, অতএব ধরে নিচ্ছি যে উনি সারা জীবন সুস্থ হয়ে গেছে।
ক্যান্সারের ক্ষেত্রে আমরা প্রায় অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে বলে থাকি। তো এখানে প্রাইমারি ব্রেন ক্যান্সার যেটা গ্লায়োব্লাস্টোমা, সেটার কিছু জেনেটিক নাওয়েডেজ যেগুলো হচ্ছে যে জেনেটিক ডিফারেন্সিয়েশন অফ দিস টিউমারস, সব টিউমারই এক নয়। কিছু জেনেটিক ডিফারেন্ট ভ্যারাইটি আছে যেগুলোর লংজিভিটি অনেক বেশি। কিন্তু ইন জেনারেল গ্লায়োব্লাস্টোমা অর্থাৎ গ্লায়াল সেল থেকে অ্যাস্ট্রোসাইট থেকে যে ম্যালিগন্যান্সি হয়, সেই ম্যালিগন্যান্সির ওভারঅল সার্ভাইভাল রেট হলো 2.5 ইয়ার্স উইথ ভেরি গুড সার্জারি, very good radiotherapy and chemotherapy with supportive care. কম বেশি হতে পারে, বাট মিডিয়ান সার্ভাইভাল রেট ইজ 2.5 ইয়ার্স। আর যদি সেকেন্ডারি মেটাস্টেটিক টিউমার বলি, এটাও ক্যান্সার। তো প্রাইমারি ক্যান্সারের যে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি এবং যে মিডিয়ান সার্ভাইভাল রেট, ডেফিনেটলি সেটা এটার উপরে এফেক্ট করে। আমি ধরে নিলাম যে একটা লাং ক্যান্সার, তো লাং ক্যান্সারের একটা পেশেন্ট ব্রেন মেটাস্টেসিস, তো সে ডেফিনেটলি আমি ব্রেনের মেটাস্টেসিস পার্টটা আমরা সার্জারি করে দিলাম, তার মানে সে এই না যে সে আসলে কিউর হয়ে গেল। তার লাং ক্যান্সার আছে, সেই ক্যান্সার থেকে আরো কোথাও হয়তো মেটাস্টেসিস আছে। সো অ্যাজ এ হোল মোস্ট লাং ক্যান্সারের আউটকাম আমরা জানি যে 1 বছরের বেশি বাঁচে না। তো সেটা একটা প্রাইমারি ক্যান্সারের যে মিডিয়ান সার্ভাইভাল রেট, সেটা প্রভাব ডেফিনেটলি ব্রেনের ক্ষেত্রে থাকবে এইসব ক্ষেত্রে। আবার যদি বলি ব্রেস্ট ক্যান্সার কিন্তু অনেক ভালো, এটার আউটকাম নাও ইট ইজ ভেরি গুড। তো সেইটার ক্ষেত্রে আমরা যদি একটা মেটাস্টেসিস ব্রেনে পাই এবং খুব ভালো সার্জারি করতে পারি, সেক্ষেত্রে সেই ব্রেস্ট ক্যান্সার পটেনশিয়ালিটি অনুযায়ী তার সার্ভাইভাল রেট হবে। আর কিছু ম্যালিগন্যান্সি ব্রেনের ক্ষেত্রে আছে, ডিউ টু ইটস লোকেশন, এটা ভেরি ব্যাড, অল্প দিনের মধ্যে খারাপ হয়ে যায়। এটা ক্যান্সার নিজের জন্য না, ক্যান্সারটা এত জটিল জায়গায়, থ্যালামিক ব্রেন ক্যান্সার, ডিপ সিটেড ব্রেন ক্যান্সার। তো সেটা ডিউ টু ইটস লোকেশন পেশেন্টকে খুব দ্রুত ডিসেবল করে ফেলে, খুব দ্রুত পেশেন্টকে মৃত্যুর দিকে চলে যায়। সেগুলো ডিউ টু লোকেশন, এটা আসলে বিহেভিয়ার ইজ ম্যালিগনেন্ট ইন এডিশন টু ইটস ওন ম্যালিগনেন্সি। আর যেটা নেক্সট কোশ্চেন ছিল যে ভালো হয়ে গেলে ভালো, এটা আসলে ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে আমাদের আসলে এই ধরনের ইস্যুগুলো থাকে না ইউজুয়ালি। হ্যাঁ, যে এই কয়দিন ভালো আছে মানে সারা জীবনের জন্য ভালো আছে, এটা ভেরি ডিফিকাল্ট টু সে অ্যাকচুয়ালি। অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে হয়, কিন্তু আমাদের ব্রেন ক্যান্সার গুলো আসলে যদি রিয়েল ক্যান্সার হয়, সেক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল রেট। পোস্টের ফোসা কিছু টিউমার আছে যেখানে 5 ইয়ার সার্ভাইভাল রেট আছে, একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজে, মেডুলোব্লাস্টোমা অর সামথিং লাইক দ্যাট। কিন্তু অন্যান্য প্রাইমারি ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে আসলে এতদিন সার্ভাইভাল রেট ইজ ভেরি রেয়ার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, ইউজুয়ালি হচ্ছে ব্রেন ক্যান্সার বা ক্যান্সার জাতীয় যে যে কোনো কিছুই হচ্ছে রিকারেন্স রেট বা আবার হতে পারে এই টাইপের একটা ধারণা থাকে বা হয় অলওয়েজ। এই ক্ষেত্রে হচ্ছে ব্রেন টিউমার জিনিসটা অপারেশন যেহেতু খুবই ডেলিকেটেড জিনিস, আমরা কতটা ডিউরেশন পরে যদি আবার পেশেন্ট সিমটম নিয়ে প্রেজেন্ট করে, তখন আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যে এটা হচ্ছে অপারেশনের কোনো ফল্টের কারণে এটা আবার রিকার করেছে নাকি নতুন করে গ্রোথ হয়েছে? এই দুইটা জিনিস ডিফারেন্সিয়েট করা যায় কিনা, যে অপারেশন Exactly. করার সময় সম্পূর্ণ পার্ট আমি কেটে ফেলে এসিনি, কিছু অংশ হয়তো রয়ে গেছে বা কোনো ফল্টের কারণে, নাকি নতুন করে গ্রোথ হয়ে গেছে। ধন্যবাদ স্যার। না, হ্যাঁ, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা ছিল আসলে রিকারেন্ট না রেসিডুয়াল। এখানে রিকারেন্স নাকি রেসিডুয়াল, অর্থাৎ আমি যে সার্জারি করলাম, সার্জারি পরে পার্ট তো আমি লেফট রেখে আসতে পারি, তাই না? আরেকটা হলো যে আমি সার্জারি করে পুরোটাই এনেছি, কিন্তু পরে এটা রিকার করলো। তো রিকারেন্স আর রেসিডুয়াল, এটা আমরা সব সার্জারিতেই আমরা ইমিডিয়েট পোস্ট অপারেটিভ সিটি স্ক্যান করি অথবা এমআরআই করি, করে আমরা বোঝার চেষ্টা করি যে এনি সার্জিক্যাল কমপ্লিকেশন আছে কিনা অথবা কোনো রেসিডুয়াল আছে কিনা। তো আমরা কিন্তু শুরুতেই আমরা রেসিডুয়াল আছে কিনা এটা আমরা ইমেজে বুঝে ফেলি আসলে। এবং ডেফিনেটলি পার অপারেটিভলি তো আমরা ডেলিবারেটলি কিছু অনেক সময় রেখে আসি। এটা ব্রেন টিউমার সার্জারির একটা নিয়ম, যেটা অন্যদের ভালো লাগবে না, কিন্তু আমরা এটা প্রায়ই করে থাকি।
কারণ একটা মোটর এরিয়ার ভিতরে অথবা কাছে একটা টিউমার আছে, দ্যাট ইজ ভেরি ইনফিল্ট্রেটিং ইন নেচার। তো সেক্ষেত্রে আমি টিউমারটা পুরাটা আনতে গেলে মোটর এরিয়ার যে সমস্ত ফাইবার গুলো এগুলো এফেক্টেড হবে এবং আলটিমেটলি পেশেন্ট উইল বি ল্যান্ডেড আপ ইন হেমিপ্যারেসিস ইন আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ড। কিন্তু আমাদের কোনো সার্জারি প্রিন্সিপাল এটা নয় যে পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট করে কমপ্লিট রিমুভাল আমরা করব। এটা কোনো সার্জারিরই প্রিন্সিপাল না। পেশেন্টকে অ্যাটলিস্ট তার প্রি অপারেটিভ যে নিউরোলজিক্যাল স্ট্যাটাসে ইনট্যাক্ট রেখে আমাকে সার্জারি করতে হবে। তো সেক্ষেত্রে কিছু অংশ আমরা অনেক সময় ডেলিবারেটলি ইচ্ছা করে রেখে আসি টু টু অ্যাভয়েড পোস্ট অপারেটিভ নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। তো সেক্ষেত্রে ডেফিনেটলি রেসিডুয়াল থেকে আবার রিগ্রো করে, এটাই স্বাভাবিক। কিন্তু বিনাইন লিশনের ক্ষেত্রে আমরা উই আর এ বিট অ্যাগ্রেসিভ, উই ট্রাই টু টেক অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডিউরিং আওয়ার সার্জারি সেফলি। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটা নিয়ে আসি। তবে রেসিডুয়াল নাকি রিকারেন্স সেটা ইমিডিয়েট পোস্ট অপারেটিভ সিটি এমআরআই করে আমরা এটা ডেলিনিয়েট করি। তারপরে যখন 4 মাস 6 মাস পরে পেশেন্ট ফলো আপে আসে অথবা তারও পরে যখন দেখি যে না হ্যাঁ ইমিডিয়েট পোস্ট অপারেটিভ সিটি এমআরআই তে টিউমারটা ছিল এইটুকু, 6 মাস 1 বছর পরে এমআরআই তে আমার টিউমারটা 1 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার হয়েছে, তখন আমি বুঝে ফেলি যে দিস ইজ দ্য রিকারেন্স or regrowth of the tumor। হ্যাঁ, আর যদি দেখি ইমিডিয়েট পোস্ট অপারেটিভলি কিছুই ছিল না টিউমারে, কিন্তু 6 মাস পরে এমআরআই তে দেখলাম যে না এটা 2 সেন্টিমিটার হয়েছে, দ্যাট ইজ দ্য রিকারেন্স। হ্যাঁ, কল্পনা। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপাতত আর কোনো কোয়েশ্চেন নেই। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেকচার ডেলিভার করার জন্য আমাদেরকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম থ্যাংক স্যার। ইউ এভরিবডি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা